আমরা একসঙ্গে পালন করবো। বাবা কিন্তু এই সময় একদম পছন্দ করে না বলে দিচ্ছি, উনি ভীষণ রাগ করবে। বাবাকে বাবার সব রাগ জল করে দিয়ে বাবাকে একটা দারুণ সারপ্রাইজ দিয়ে দেবো। তোমাকে যেমন কমিশন দিচ্ছে, হ্যাঁ তেমনি বাবাকে পয়সা দিয়ে তোমার সঙ্গে দাঁড় করিয়ে এনে ওটাকে মারা বদল করবে। কিন্তু ভীষণ রাগ করবো বলে দিলাম। রাধে তাই ভাবছি আপাতত আমরা কিন্তু কেন গো কেন আমাদের এই ঘর বাড়ি ছেড়ে আমাদেরকে কলকাতায় লুকিয়ে থাকতে হবে কেন বলতো? তুমি হয়তো জানো না সাবিত্রী, আমি জেলে পাঠিয়েছিলাম স্কুলের পরিচালনা কমিটির হেড হাসপাতালে স্কুলের উন্নয়নে কয়েক লক্ষ টাকা আত্মসাৎ করেছে, মিড ডে মিলের হাজার হাজার টাকা চুরি করেছে, এমনকি শয়তানকে স্কুলের মাঠটাকে দখল করে দেশি মদের কারখানা বানানো তৈরি করেছে। প্রতিকার করে আইনি পদক্ষেপ নিয়ে শয়তানকে আমি জেলে পাঠিয়েছিলাম। জেলে যাবার সময় শয়তান আমাকে সাজিয়েছিল, জেল থেকে ফিরে এসে দীর্ঘ কয়েক বছর ভেবেছিলাম দীর্ঘ কয়েক বছর জেলে থাকলে মানুষ নিজেকে সংশোধন করে দেবে, কিন্তু না, আমার ধারণা ছিল শয়তানটা আইন শাসন টাকা হাত করে চলে আসতে পারি, তাই বলছি চলো আমরা এখান থেকে চলে যাই। কিন্তু রুদ্র যে আসছে আমাদেরকে দেখতে না পায়, তাহলে তাই বলছি রুদ্র না আসা পর্যন্ত আমাদেরকে বলো রুদ্রর জন্য অপেক্ষা করতে গেলে হয়তো দেরি হয়ে যাবে সাবিত্রী। রুদ্রর সাথে রাস্তায় আমি দেখা করে নেবো, চলো এখনই আমরা এখান থেকে পালিয়ে যাই। পাপ করলে তার প্রায়শ্চিত্ত করতেই হয়, তাহলে কেন
ও সাজে তোমার বউকে ঠিক মানাচ্ছে না। অত টেনশন নিচ্ছ কেন মায়ের? আমি তো তোমার বউকে আজ উপযুক্ত সাজে সাজাতে এসেছি। মানে গলায় ফুলের মালার পরিবর্তে থাকবে তুলসী কাঠের মালা, কপালে সিঁদুরের পরিবর্তে থাকবে চন্দনের টিপ, আর পরনে ওই রঙিন শাড়ির পরিবর্তে থাকবে সাদা। কিন্তু ভেতরে আমি একটা জ্যান্ত জানোয়ার। নিজেকে নির্দোষ প্রমাণ করতে আমি মহামান্য বিচার বিনিময় করে বিশেষ শর্তের বিনিময়ে জামিনে ছাড়া পেয়েছি। এবং শর্তটি হলো আমার বিরুদ্ধে তুমি যা যা অভিযোগ করেছ সেগুলো সব মিথ্যে এবং উদ্দেশ্য প্রণয়িত। এসবের জন্য তুমি যে আসল অপরাধী এটা আমাকে 7 দিনের মধ্যে আদালতে প্রমাণ করে দিতে হবে। আমি আমার সঙ্গে থানায় চলে আমি একটা ছোট্ট মুখ দেখা দিলি এই অভিযোগ পাবো তাদের মুক্তি পেয়ে যাবে। আমিও প্রাণে বাঁচবে, ফ্যামিলিটাও বেঁচে যাবে। আমি থানায় যাবো না। আপনি না পুলিশ অফিসার, আপনার লজ্জা করছে না? একটা ক্রিমিনালের পাশে দাঁড়িয়ে একজন মেয়ে পড়ার মানুষের মিথ্যা দোষী সাদাকে ছুটে যেতে একটা কথা মনে রাখবেন অফিসার, মিথ্যা মেনে দিয়ে কখনো সত্যের সূর্যকে ঢেকে রাখা যায় না। যুগে যুগে যখন সত্যের জয় হয়ে গেছে তেমনি আজও প্রমাণ হয়ে থাকে সত্য মেব জয়তে। আমি কিন্তু প্রমাণ করে দেব মিথ্যা মেব জয়তে। দাঁড়িয়ে দেখছিস কে? আচ্ছা শুরু কর। তাহলে কি করবো অফিসার? বুঝে গেছি অফিসার, বুঝে গেছি, আর কিচ্ছু বলতে হবে না। মাস্টারের বউটাকে তো এই বয়সে দারুণ সুন্দরী মানিয়েছে। মনে হচ্ছে আজ কোনো বিবাহ বার্ষিকী টার্ষিকীর অনুষ্ঠান ছিল। আজ এই বিবাহ বার্ষিকীর ময়দানে আমি ঢুকে বলতা দিয়ে আমার পরিবারের মান সম্মান মহাপাপে ধ্বংস হয়ে যাবে। আমি জানি তুই তোর সত্য রক্ষা করার তাগিদে কোনদিন অন্যায়ের সঙ্গে আপোষ করবি না। জানি তুই বেঁচে থাকলে আমাকে তো সারাটা জীবন জেলে পচে মরতে হবে। তাই তোর ফ্যামিলিটাকে আমি শেষ করে দিয়ে যাব, কিন্তু তার আগে তোর বউটাকে নিয়ে মস্তি করে যাবো।
ঘটলো তার কোনো কিছু আমরা দেখিও আর জানিও না। অভিরূপ বাবু, আমি অভিরূপ সরকার, আমি বাইরের মানুষ, কিন্তু ভেতরে একটা জ্যান্ত জানোয়ার। তুই এমন করছিস কেন? কথা বল, কথা বল। বাবা, তুমি অন্তত বলো বাবা, বলো বাবা কি হয়েছে? তুমি বলো বাবা, তুমি একটিবার বলো। কাছে আমার সত্য আজ হেরে গেছে রে ওমা। অভিশাপ আমাকে, তুই আমাকে কথা দে, তুই প্রমাণ করে দিবি তার পুণ্যের পরিণাম আছে। ছেলেটা পারিবারিক সমস্ত সম্পত্তি আত্মসাৎ করার জন্য পুরো ফ্যামিলিটাকে শেষ করে দিয়েছে। অভিরূপ সরকার আর অগ্নিশ্বর রায়ের নির্মম অত্যাচারে পুরোপুরি ভাবে শেষ হয়ে যায়
সত্য মাস্টারের সারা পরিবার। বিবাহ বার্ষিকীর উৎসবের আরম্ভে যাদের মাতোয়ারা হয়ে থাকার কথা তাদের স্থান হয় লাশ কাটা ঘরে, এবং সত্য মাস্টারের সেই অমৃতবাণী সত্য গর্ব জড়াতে সবার অলক্ষে মুখ লুকিয়ে কাঁদে। আর অভিনব সরকারের কুমন্ত্রণায় পুলিশ অফিসার অগ্নিশ্বর রায় এবং স্বার্থের দুনিয়ায় সত্যমেব জয়তাকে মিথ্যামেব জয়তে পরিণত করতে রুদ্রর ওপরে চালিয়ে যায় অকথ্য নির্যাতন। এখনো বলছি সম্পত্তি দিতে দেয়নি বলে তোর বাপ আর বোনকে খুন করেছে। আমি স্বীকার করবো না যে আমার এবং আমাকে সরকার খুন করেছে। একবার মুখেও কথা উচ্চারণ করলে চেষ্টাই করেছিলেন। আমি যা বলবো তা সবটাই স্বীকার করে নেবেন। লকাপের মধ্যে পিটিয়ে মেরে দেবো। আমি সত্য কথা বলবো, সত্য কখনো চালো থাকে না বিশাল, সত্য একদিন না একদিনে প্রকাশ হবেই হয়। আজকে আমি প্রমাণ করে দেবো যে শুধু আপনি সরাকে নয়, আপনি আমার সঙ্গে সমান অপরাধ। আর আগে আগে প্রমাণ করবো যে তুই তো সত্য মাঠে ফ্যামিলিটাকে তুই খুন করেছিস। অর্ডার অর্ডার অর্ডার। ভারতীয় দণ্ডবিধির 303 ধারা অনুযায়ী আসামি রুদ্র রায়কে একাধিক খুনের অপরাধে ফাঁসির সাজা দেওয়া হলো। যদি এসে দেখে তার কোনে খুলে একেবারে কাঁদা, এখন কি হবে? তখন নয় দিদিভাই টপসিটা আমি দিয়ে দেবো। মানে মালা বদল থেকে বিয়ের যা যা কাজ সব আমি করে দেবো। যা কাজ মানে কি কি করবে শুনে বিয়ে থেকে শুরু করি, মালা বদল, বাসর জায়গা, এমনকি ফুল এই না তুমি তো ভেবে খুব অসভ্য হয়ে যাচ্ছি। বুঝে দেখছি তোর কিচ্ছুই আটকায় না। এত টেনশন কেন নিচ্ছিস বলতো দিদি? আমি তোর বরের সম্পর্কে শালি, আর শালি হলো আদা ঘর মানে, কারণ তোর বরের অর্ধেক কিন্তু আমার। সে কিনা দিদি আমার একটা মাত্র জামাইবাবুকে নিয়ে তোরা দুজনেই ভাগ করে নিবি? মোটেও না, মেয়েরা সব কিছু ভাগ দিতে পারে কিন্তু স্বামীর ভাগ কেউ দিতে পারে না। জানি না দিদি, জানি। আজ প্রায় 3 বছর ধরে তুই যে ভালোবাসাটি এতদিন ধরে তার সঙ্গে প্রেম করে আজ আচলে রাখতে চলেছিস, সেই ভালোবাসা কখনো কাউকে ভাগ দেওয়া যায় না রে দিদি। দুঃখের ভাগ তো দেওয়া যায় রে দিদি। দুঃখের ভাগ? তুই সবার কাছে তুই তোর দুঃখের কথা আল করে রাখিস না কেন? আমি কিন্তু তোর দুঃখটা বুঝে গেছি, আর সেই দুঃখে তোর উদাসীন মনটা কি বলতে চায়, কি বলতে চাইবে? সেটা আমি আন্দাজ করে ফেলেছি। কি বলতে চাইছিস তোরা? দুরু দুরু বক্ষ মন করে আনচান হৃদয়তে হিল্ল হয়ে যায় মধুক্ষণ, সমুর সহে না আর বিরহ যাতনা ভার, কোথা তুমি প্রাণ সখা দাও এ দর্শন। এই এই দুষ্টু
বাবু আসবে না তাই করেছিল ফিরমা আরে 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 যাবে শ্বশুর বাড়ি আরে 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 যাবে শ্বশুর বাড়ি এই যে হতভাগা, তোকে না কতবার বলেছি নিমন্ত্রিত অতিথিদের ঠিক ঠিক আপ্যায়ন হচ্ছে কিনা সেই দিকে নজর রাখবি, তা না করে এই মেয়ে লেখাপড়ে নাক গলাতে ছুটে এসেছিস। দেখো না দাদা সেই সকাল থেকে এই পাঁচজনের তো আমার পেছনেই লেগে আছে তোর পেছনে লেগে আছে। তা জ্বালাক না বোন, জ্বালাক না, আর কতক্ষণই বা জ্বালাবে? কাল সকালেই তুই তো শ্বশুর বাড়ি চলে যাবি, ওরা তোকে কোনোদিনও জ্বালাতে পারবে না। দাদা একদিন তুই হয়তো ঠিক বুঝতে পারবি ওদের ওই জ্বালানোর মাঝে মিলে মিশেছিল কত সুখ, হাসি আর আনন্দ। দাদা আমার বিয়ে হয়ে যাচ্ছে বলে তোমার খুব কষ্ট হচ্ছে তাই না বড়দা হবেই তো রে বোন, হবেই তো, কারণ তোরা তিনজন হলি আমার বুকের তিনটে পাঁজর। আজ আমার একটা পাঁজর খসে যাচ্ছে, কষ্ট হবে না? সেই কষ্টটাকে কষ্ট করে মনের মধ্যে চেপে রাখা ছাড়া আজ আমার কোনো উপায় নেই রে বোন। আমি যে তোদের বর্দা, আর সংসারের বর্দাগুলোকে যে কোনো পরিস্থিতিতে থাকতে হয় ধীর স্থির অবিচল। আমার জন্য তোমার মনে এত কষ্ট বড়দা আমার থেকে আমার তো কষ্ট কম নয় রে। এতদিন যে সংসারে তাদের সঙ্গে মিলে মিশে বড় হয়েছি, তাদেরকে পর করে একটা অচেনা সংসারে যে অদেখা মানুষগুলোকে তোকে আপন করে নিতে হবে। যারা পারে তারা সুখী হয় রে, আর যারা পারে না তাদেরকে সারাটা জীবন চোখের জল ফেলতে হয়। আমার দিদি সবাইকে আপন করে নিয়ে চলতে পারবে বড়দা তুমি দেখে নিও তাছাড়া অরণ্যকার মতো এত ভালো মানুষ হয় না। অরণ্য আমাদের দিদিকে খুব খুব সুখে রাখলে। জানি, আমি সব জানি। এই আলপনার সাথে অরণ্য জানা দেখাটা হওয়ার পর থেকে আমি অরণ্যের সম্বন্ধে ভালো করে খোঁজ নিয়ে তবেই এই বিয়েতে মত দিয়েছি, এবং আমারও বিশ্বাস অরণ্য আমার আলপনাকে ভীষণ ভীষণ খুশি রাখবে। তোদের সঙ্গে বকবক করতে গিয়ে আমি ভুলেই গেছি যে ওকে আমাকেই বরণ করে নিয়ে আসতে হবে। তাকে অনেক আগে আপনারা মনে মনে বারণ করে নিয়েছেন তাকে লোকাচারের মাধ্যমে বরণ করে কোনো প্রয়োজন নেই দাদা একদম ঠিক বলেছো ভাই, আসলে আত্মীয় হওয়ার অনেক আগে তুমি আমাদের আপন হয়ে বসে আছো ভাই। ওরে আলপনা, অরূপ, মেরিনা, এই তোরা সবাই শোন। এই যে একটু আগে আমি তোদের বলছিলাম না তোরা তিনজন আমার বুকের তিনটে পাঁজর, আজ আমার একটা পাঁজর খসে যাচ্ছে। আমি ভুল বলেছিলাম রে, ভুল বলেছিলাম। আজ আমার কোনো পাঁজরই ভাঙেনি, বরং আজকে আমার আর একটা পাঁজর জুড়তে বসেছে, আর সেটা হলো এই অরণ্য। আমি জীবনে শুধু আলপনা দিয়ে চেয়েছিলাম আমাকে অনেক কিছু দিয়ে দিয়েছে শুধু অরূপ পারেনি ভাই বোন পায়নি আর সেই সাথে পেয়েছি আপনার মতো একটা দেবতুল্য দাদা এ কি পেলাম সেটা আমরা আগামী দিনে হিসাব করবো জামাইবাবু। আমি তোমার দিদিটাকে গ্রহণ করবো। হ্যাঁ আমার দিদিটা সেই সন্ধ্যে থেকে আপনার জন্য অপেক্ষা করতে করতে বসে আছি জামাইবাবু এই অরূপ, এই না তোরা আর বেশি দেরি করিস না, পুরুষ মশাই অনেকক্ষণ আগে থেকেই বিয়ের মণ্ডপে বসে আছে, তোরা শিগগিরই মালা বদলটা ছেড়ে নে। ঠিক বলেছো। আসুন আসুন আমার দিদি কিন্তু আবার ঘুমিয়ে পড়তে পারে। ডাকাত করেছে ডাকাত।
দেখো আমি কে? দেখি রুদ্র, তোমার না ফাঁসির সাজা হয়েছিল, তুমি জেল হয়ে পালিয়ে এসেছো। এই জেল থেকে পালিয়েছে। অপরাধী জানেই না যে তাকে কি অপরাধ করেছে, অথচ সাজা হইয়া গেল। আচ্ছা, তাকে অপরাধী সাজালো, তারাই সমাজের বুকে গণ্যমান্য ব্যক্তির পরিচয় নিয়ে মুখ ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে। আমি তা হতে দেব না। যে তিনটে খুনের অপরাধে আজ আমাকে ফাঁসির সাজা মাথায় তুলে নিতে হবে, সেই গুনে গুনে সেই তিনটা আমি খুন করবো, তারপর আমি নিজেই নিজেকে ফাঁসির কাঠে এগিয়ে দেবো। আমি কোন তিনটাকে খুন করবো? না, আপনি কাউকে খুন করবেন না। আপনাকে চলে আজ আমার বিয়ে, আমার জীবনে আজ আমি একটা নতুন স্বপ্ন নিয়ে আমার জীবনে এগিয়ে যাচ্ছি। আপনার সেই স্বপ্নগুলো এভাবে ভেঙে দেবেন না, ভেঙে দেবেন না। আপনার একটা শক্ত ভাঙার আশঙ্কায় আমি অস্থির হয়ে এসেছিলাম। কিন্তু শয়তানটা আমার হাজারটা স্বপ্নকে ভেঙে গুড়িয়ে দিয়েছে। আজ আমি তাই আপনাদের স্বপ্নগুলোকে একটা একটা করে ভেঙে গুড়িয়ে দেব। কিন্তু কেন? কেন আপনি একজন অপরাধীর জন্য আমাদের এতগুলো নির্দোষ মানুষের ক্ষতি করতে চাইছেন? এটা প্রশ্নটা আমাকে নয়, ওই শয়তানটাকে বলুন। তোর অপরাধে আমার বাবাকে খুন করতে হলো। আমার মা বোন তো কোনো অন্যায় করেনি, তবে কেন তাদের অকালে মরতে হলো? আর কেনই আমার প্রিয় জনদের খুনের দায় আমাকেই মাথায় তুলে নিতে হলো? কেন কেন এটা তো আইন আদালত বুঝবেন। আইন তোমাকে খুনি সাব্যস্ত করেছে, আর আদালত তোমাকে সাজা দিয়েছে। আইন আদালত আমি কিচ্ছু মানি না। তাই তো আইন আমি নিজের হাতেই তুলে নিয়েছি। দুজন কারারক্ষীকে খুন করে আমি জেল থেকে পালিয়েছি। এবার আমি নিজেই বসাবো আদালত। আর সেই আদালতে আমি নিজেই বিচারক হয়ে করবো তুমি বিচার। খবরদার শয়তান, আমার জিহি যতক্ষণ প্রাণ আছে তুমি আমার দাদার কিচ্ছু করতে পারবে না। একটা ক্রিমিনালের জন্য এত আমাদের কাছে দেবতা, ওই দেবতাকে বাঁচাতে সবার আগে আমি প্রাণ দিতে প্রস্তুত। না, চালাও বলি, চালাও বলি। অনেক আমাদেরকে ঘুরে আমি সব কটাকে কুড়ি মেরে মুক্ত সব সাজলা করে দিলাম। আমার বোনকে ছেড়ে দাও রুদ্র। না রে অভিনব শয়তান, তোকে আর তোর এই পুরো ফ্যামিলিটাকে আমি শেষ করে দিতে পারবো না। কিন্তু না, তোকে আমি তিন তিন করে মারবো। আর তোর এই বুকের বাঁচন ভেঙে দিতে আমি তোর এই আদরের বোনটাকে আমার মা বোন যেমন হাহাকার করে কাঁদছে, সেরকম হাজার গুণ হাহাকার আমি তোকে ফিরিয়ে দিয়ে যাব। আমার বোনকে ছেড়ে দাও রুদ্র, আজকে ওর বিয়ে। কিন্তু পুরে খরচাটা আমি করবো। কাল বা পরশু তোর পরিত্যক্তা ভাঙা বাড়ি থেকে নির্জন নদীর চর থেকে খুঁজে নিবি এই আদরের বোনের ভক্তিতা উত্তরণ। চল যাবে এই মকুড়ি যাবে। ও মেয়েটা যে কোথায় যায় কে জানে, এদিকে কত কাজ বাকি আছে। এখনো একটু পরে অন্য বউ নিয়ে বাড়িতে আসবে। এদিকে বরণ মেলা সাজাতে হবে না। নতুন বউ এসে যে
হয়েছে? একটু আগে তো তোমাকে সেই কথাই বললাম। সব ভুলে গেছো? সব কথা কি সবসময় আমার মনে থাকে? এই সংসারে আমার কত কাজ বলতে কি, যেদিকে না যাবো সেই দিকটাই কাজ হবে না জানিস? এদিকে তো দেখা ওরা মাস্টার থেকে বসে আছে, ভাইয়ের বিয়ে বলে কথা, সেই দিকে তার কোনো হ্যান্ডল নেই। হাতে কি করে বলতে, হাতে কি করে বড়টা তো এদিকে বলছে না, শুধু দিকে তোমার জন্যই হচ্ছে। ওই মানুষটা কি আর মানুষ আছে রে জবা? মহাকঞ্জুস, একেবারে পিঁপড়ের পিছন টিপে গুড় বের করে খায়। দেখ, টাকা ছাড়া কিচ্ছু চেনে না, কিচ্ছু না। জীবনের টাকাটা সব আরতি। টাকা না থাকলে জীবনে কেউ কাউকে পাত্তা দেয় না। আর আজ যদি আমাদের অরণ্য মোটা মাইনের চাকরিটা না করতো, তাহলে কোটিপতি অভিনব সরকার তার বোনের সাথে অরণ্যের বিয়েটা মেনে নিত না। কি হবে আর কি না হবে সেটা তোমার ভাবার দরকার নেই, বুঝেছো? বিয়েটা যে হচ্ছে এটাই যথেষ্ট। কি তুমি এবার খুশি হয়েছে তো? বুঝতে কি বলছো আরতি? আমার শুধু আফসোস হচ্ছে হতভাগা অরণ্য নাম এতটাই যে বোকা, এর পুলিশ সন্ধান পেয়েও কিছু করতে পারলো না। মানে ওরে আরে আমাদের অভিরূপ সরকার অরণ্যের শ্রমবীর, কোটি কোটি টাকার মালিক। অরণ্য চাইলে সেটি তার বোনকে যৌতুক হিসেবে কিচ্ছু দিত না, অবশ্যই দিত। ওই অরণ্যের বোকামির জন্য সব হাত ছাড়া হয়ে গেল। আর এটাই তো সব থেকে আফসোস। তোমাকে এই নিয়ে একদম আফসোস করতে হবে না। তুমি বরং তোমার ভাইয়ের বিয়েতে কি কি যৌতুক নেবে তার একটা লিস্ট বানিয়ে ফেলো। কারণ অরণ্য বলছিল বিয়ের পরেই নাকি নতুন বইয়ের জন্য দান হিসেবে সব পাঠিয়ে দেবে। তাই নাকি? অরণ্য বলেছে কথা। তাহলে এবার দেখছি অরণ্যের বুদ্ধিটা খুলেছে, আর আমার কোনো আফসোস নেই। খাতা কলমের দরকার নেই, ও আমার মনে মনে লিস্ট করা আছে। বলছি শোনো, সব থেকে বড় সাইজের একটা এলইডি টিভি, ভালো দামি কোম্পানির একটা ভালো ফ্রিজ, তার সঙ্গে খাট, আলমারি আর ড্রেসিং টেবিল, সেই সাথে একটা দামি আর তোমাকে বলতে হবে না, তোমার এই যৌতুকের লিস্টের বহর দেখে আমারই তো মাথা গনগন করে ঘুরছে। মাথা ঘুরছে কেন? মাথা ঘুরছে কেন? বলি তোমার ভাইয়ের বিয়ে যৌতুক হিসেবে যে পালঙ্কটা নেবে, আরে সেটাই তো তোমার ভাই আর তার বংশ হবে। তাতে তোমার কি লাভ হবে শুনি? নাকি মশাই তুমি তোমার বউকে নিয়ে এই পালঙ্কে একটু ঘোরাঘুরি করবে? চুপ চুপ, আজকাল দেখছি তোমার বুকে কিচ্ছু তোমাদের পাশে আছে, সে কি আছে সে খেয়াল আমার আছে। আর সেই জন্যই তো বলছি অরণ্যের বিয়েতে যা যা যৌতুক তুমি নিতে চাইছো সেগুলো এবার কিন্তু নিজে কেনার জন্য তৈরি হও। কেন কেন? আমি আবার কিনতে যাবো কেন? তোমার বোনের বিয়েতে যৌতুকগুলো দিতে হবে না বুঝি? এতক্ষণ দাদা হিসেবে বোনের বিয়েতে তোমাকে তো যৌতুকগুলো দিতে হবে নাকি? ওরে বাবা, তোমার বিয়েতে এত সব আমাকে দিতে হবে? রক্ষে করো বাবা, সব আমি দিতে পারবো না। দিতে যখন পারবে না তখন নেওয়ার কোনো মাথাই নেই।
ভালোবাসাকে আমি রক্ষা করতে পারিনি। কি হয়েছে ছোটে, কি হয়েছে? কি হয়েছে অরণ্য? তোর মাথায় ব্যান্ডেজ কেন? তুই একা কেন ভাই? তোর বউ কোথায়? হারিয়ে গেছে বৌদি, হারিয়ে গেছে। শুধু আলপনাই আমার জীবন থেকে হারিয়ে যায়নি, আমার জীবনের স্বপ্নের প্রদীপটা নিভে গেল, আজ অন্ধ হয়েছে, রাশি রাশি অন্ধকার। এসব তুই কি অবস্থা বলছিস? বিয়ে করতে কি তোর কি এমন হলো যে তুই এইভাবে বিধ্বস্ত হয়ে ফিরে এলি? বল না রে, তোর মধ্যে ডাইনি চলে যাচ্ছে। তুমি কে মেরেছে? আমার ভাগ্য রে, আমার ভাগ্য, ভাগ্যের কাছে মার্কি। আমার মন প্রাণ হৃদয় সব পঙ্গু হয়ে গেছে রে বাবা, পঙ্গু হয়ে গেছে। আর আমার ভালোবাসা কত কি খবরে না। কি হয়েছে ভাই, কি হয়েছে? বল, খুলে বল, খুলে বল। আলপনা বুঝি তোর জীবন থেকে হারিয়ে গেছে? বল, বল না, এই কথার মানে কি? বল না তুই, বল না। তবে কি আপনার দাদা তার বোনের সাথে বিয়ে দিতে অস্বীকার করেছে? না দাদা না, আমাদের বিয়ে দেখে কেউ অস্বীকার করেনি। বিয়ের কাজ যখন এগোচ্ছিল ঠিক তখনই কোথা থেকে এসে সেখানে হাজির হয় এক কুখ্যাত জেল খাটা আসামি। আলপনা বাবার সাথে পুরনো সভ্যতার সম্পর্কে সে আমাকে মেরে আলপনাকে নিয়ে গেছে। দেখি আমি পারি মারে, চোখের সামনে কি মিলাম তো আমার আলপনাকে তুলে নিয়ে গেল। অথচ আমি কিছুই করতে পারলাম না বৌদি, অথচ কিছুই করতে পারলাম না। এই যন্ত্রণা আমাকে শেষ করে দিচ্ছে বৌদি। একটি সন্তানকে যদি আমাকে নিয়ে আলপনাকে তুলে নিয়ে যেত। বলেন বৌদি, বলেন এখন আমি কি করবো? ঝাড়পুরে আনবো আমার আলপনা কি? সেই শয়তানটা যদি আমার আলপনার চরম ক্ষতি করে দেয়, আমি আমি যে পাগল হয়ে যাবো বৌদি, আমি যে পাগল হয়ে যাবো। কিচ্ছু হবে না ভাই, কিচ্ছু হবে না। মনটাকে শক্ত কর, ভগবানকে ভরসা রাখ, দেখবি তোর আলপনা তোর জীবনে ঠিক ফিরে আসবে ভাই, ঠিক ফিরে আসবে। তোমার কি মাথা খারাপ হয়ে গেছে বৌদি? আজকাল কোনো মেয়ে হারিয়ে গেলে আর ফিরে পাওয়া যায় না। হয়তো দেখবে কোন দুষ্টু চক্রের হাতে পড়ে আলপনা ওই বিদেশে পাচার হয়ে গেছে। চুপ করো, তুমি চুপ করো, তুমি চুপ করো। চুপ করো দাদা, চুপ করো। এই কথা তুমি বলো না, এই কথা শুনলে আমার মাথা। কথাটা বলতে আমারও ভালো লাগছে না ভাই অরণ্য, তুমি এটাই বাস্তব। তাই বলছি আলপনাকে তুই একটু একটু করে ভুলে যা, আমি আরো ভালো মেয়ের সাথে তোর বিয়ে দেবো। তুমি এসব কথা তুমি কি বলছো? তোমার তোমার মাথা ঠিক আছে তো? কি বললে দাদা? আমি আলপনাকে ভুলে যাব? চাঁদ কি কখনো জ্যোৎস্নাকে ভুলে থাকতে পারে? ভ্রমর কি ফুলকে ছাড়া বাঁচতে পারে? আপনি কি পারবে? এই বউকে ভুলে ও সব পারে ভাই, ও সব পারে। মানুষ হলো আর মন বলে যে কিচ্ছু নেই, কিচ্ছু না। কিন্তু আমার তো আছে বৌদি। যে মনটাকে আজ আমার আলপনা তার প্রেমের আলপনাকে সাজিয়ে দিয়ে গিয়েছিল, যে মনের মণিকোটায় আলপনা যে আমার ভালোবাসার চিন্ময় প্রতিমা মূর্তি হয়ে বসেছিল, সেই মনটাকে আমি কেমন করে সান্ত্বনা দেবো বৌদি? বলো না বৌদি, আমি কেমন করে? এইভাবে বাড়িতে বসে কান্নাকাটি করলে কি হবে? আলপনা কি আর কোনোদিন ফিরে আসবে রে ভাই? আলপনাকে যে তোকে খুঁজে বের করতে হবে। ওরা সত্যি যদি আলপনাকে কোনো বিপদের মধ্যে ফেলে রাখে, তাকে উদ্ধার করতে হবে তোকে। এই বলেছিস তোরা, তোরা ঠিক বলেছিস। আমি আর চোখের জল ফেলবো না, আমি নিজেকে দুর্বল ভাববো না।
আমি সারা দুনিয়ায় আমার অল্পনাকে তন্ন তন্ন করে খুঁজবো। সত্যি যদি আমি অল্পনাকে খুঁজে পাই, আমি তোমাদের কাছে ফিরে আসতে পারি। আর যদি ফিরে না পাই, তাহলে আমি আর আসবো না ফিরে কোনোদিন। আমিও পথের মাঝে হারিয়ে যাব, আমি আর আসবো না ফিরে, আমি আর আসবো না ফিরে কোনোদিন। আমিও পথের মাঝে হারিয়ে যাব, আমি আর কিন্তু দাদা তা চাইলে আমি জানি আমার দাদা হয়তো অন্যায় করেছে, কিন্তু আমি তো কোনো অন্যায় করিনি। আমার দাদার সাজা কেন তুমি আমাকে দিতে চাইছো? আমার মা কখনো তো কোনো অন্যায় করেনি তো দাদার প্রতি, তবে কেন তাদেরকে অকালে খুন করতে হলো? আমার বাবা যিনি সবসময় সত্য কথা বললেন, সত্য মাতে চলতেন, তাকেই এমন নির্মমভাবে খুন হতে হলো কেন? আর আমারই সব থেকে প্রিয় জনদের সেই খুনের দায় আমাকে মাথা পেতে নিতে হয়েছে কেন? সেই পুলিশ অফিসার সরকার আমি ছাড়বো না। সর্বপ্রথম আমি ওই অভিভাবক সরকারের উপর প্রতিশোধ নেব। ওই শয়তানটা যেভাবে আমার পুরো ফ্যামিলিটাকে শেষ করে দিয়েছে, ঠিক সেইভাবে আমি ওর পুরো ফ্যামিলিটাকে শেষ করে দেব। আর তোকে দিয়ে শুরু করবো সেই প্রতিশোধের পথ চলা। আমার এত বড় সর্বনাশ করো না, আমি তোমার দুটো পায়ে পড়ি, আমাকে দয়া করে ছেড়ে দাও। তোর দাদা শুধু আমার পরিবারটাকে খুন করেনি, তার সঙ্গে খুন করেছে আমার বিবেক, আমার মনসুখহীন, তাই সেই বিবেক মনসুখহীন জনগণের মতো আমি তোর ওপর ঝাঁপিয়ে ছেড়ে দাও, বাঁচাও। ওর শরীরটাকে আমি নোংরা করে দেবো। না, না, আমাকে ছেড়ে দাও, ছেড়ে দাও। না না না, এ আমি কি করছি? একটা মেয়েকে নোংরা করতে গিয়ে আমি আমার নিজের চরিত্রটাকেই নোংরা করতে ফেলছি। না! কি হলো? তুমি চলে গেলে কেন? এসো, এসো, আমার এই সব দেহটার উপরে তুমি ঝাঁপিয়ে পড়ো, তোমার মনের কামনা কেটে মিটিয়ে নাও। কি হলো? এসো, এসো, বলছি। আমি জেল ভাঙা খুলি আসামি হতে পারি, কিন্তু আমি জন্তু জানোয়ার নই যে তোর শরীরটাকে নিয়ে আমি কামড়া কামড়ে করব। তাহলে কি করবে তুমি আমাকে নিয়ে? যতদিন আমি বেঁচে থাকবো ততদিন তোকে আমি এখানে বন্দি করে রাখবো। তার মানে তুমি এক চামচে বাঁচবে, আমাকে এক চামচে তোমার কাছে বন্দী হয়ে থাকতে হবে। হ্যাঁ, থাকতে হবে। তুই হয়তো জানিস না, আমি একটা ফাঁসির আসামি, জেল থেকে পালিয়ে এসেছি। পুলিশ হয়ে হন্যে আমাকে খুঁজে বেড়াচ্ছে, আর পুলিশ যদি আমার নাগাল পায়, তোকে আমি আলাদা করে বেরিয়ে যাবো। আর যতদিন না আমি আমার জীবনের প্রত্যেকটা
দিতে পারছি ততদিন যে কোনো ভাবেই হোক আমাকে বেঁচে থাকতেই হবে। আর আমি যতদিন বেঁচে থাকবো তোকেও ততদিন এখানে বন্দি। না, তা তুমি পারবে না শয়তান, কিছুতেই পারবে না। আমি এখান থেকে পালাবো, আর এখান থেকে পালাতে গেলে আমি তোমাকে লাশ বানিয়ে ছাড়বো। কি করছিস, কি করছিস? পালাবো বললেই তো পালানো যায় না রে পাগলি। প্রয়োজনে আমি তো লাশের উপর দিয়ে বেরোবো। এরা সত্যিকারের বন্ধু, এতে গুলি ভরা আছে। জানি জানি, আরে ও জানি এই বন্ধুকে একটা গুলি যথেষ্ট আমার এখান থেকে পালিয়ে যাওয়ার জন্য। সে সবসময় মরণের সঙ্গে যুদ্ধ করে চলেছে, তাকে তুই দেখাচ্ছিস মরণের ভয়। চালা, চালা রে, চালা। আমি চাইনি, বিশ্বাস করো, আমি চাইনি। আমি শুধু তোমাকে একটু ভয় দেখাতে চেয়েছিলাম। আমি চুপ করলাম, আমি তোমাকে ডাক্তার খানায় নিয়ে যাবো। তোর কি মাথা খারাপ হয়ে গেছে? ওই ডাক্তার খানার কাছে গেলে ডাক্তার হয়তো পুলিশকে খবর দিয়ে আমাকে ধরিয়ে দেবে। কিন্তু কিন্তু এই হাতের গুলিটা যদি আমি খুঁজে বের না করতে পারি তাহলে কিন্তু তোমার বিপদ হতে পারে। আমার প্রতি যদি তোর একটু করুণা হয় তাহলে তাহলে এই ছুরিটা দিয়ে আমার এই হাতের গুলিটাকে পায়ের করে দে। মানুষের হাতে আমি কি করে এই ছুরিটা চালাবো? হাতে চালাতে না পারিস তবে তবে আমার এই বুকে চালিয়ে দে। বুকে। তুমি চুপ করো, তুমি চুপ করো। তুমি আমাকে শক্তি দাও ঠাকুর, তুমি আমাকে শক্তি দাও। লোকটা যে জ্ঞান হারিয়ে ফেলেছে। এই সুযোগে আমি এখান থেকে আমি পালাই। আমি কি করছিলাম? অসুস্থ মানুষকে এইভাবে আমি ফেলে দিয়ে পালিয়ে যাচ্ছিলাম। মানুষটা বিপদে পড়ে হয়তো আজ গুন্ডা হয়েছে, কিন্তু মানুষটার এখন দিবে মনুষ্য আছে। তার জন্য এই অবস্থায় আমাকে ফেলে আমার কোনো ক্ষতি করেনি। ও যখন আমার কোনো ক্ষতি করেনি আমি ওর কোনো ক্ষতি হতে দেবো না। তাই তো সব কিছু ভুলে আমি যেমন করি হোক ওকে সুস্থ করে তুলবো। সম্পূর্ণ সুস্থ, সম্পূর্ণ সুস্থ। Oh,
তোমরা আমার একটা পুতুল দেবে? দেবো না, দাম দিলেই পুতুল দেবো। বলো বলো কি পুতুল চাই? তোমাদের কাছে নেতাজি আছে? নেতাজি? সে আর কেমন পুতুল গো? বাবু তুই কি জানিস? আরে নেতাজি মানে তো নেতা। ও তাই বল। তা তুমি কেমন পুতুল নেবে গো? ওই যে নেতা জনগণের টাকা নিয়ে এত বড় জমা দিয়ে বসে আছে, যে জেলে গিয়ে পুতুলটা সেই নেতা নাকি সেই নেতা যে নেতা ভোটে হারলেই দল পাল্টায় সেই নেতা? নেতা নয় গো, নেতা নয়, আমি তো নেতাজির কথা বলছি। যার কোনো দল ছিল না, তিনি জনগণের মুখের গাছ কেড়ে নিতে বরং জনগণের কথা ভেবে নিজেই অভুক্ত থাকতেন। তিনি বলেছিলেন, তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেবো। আর সালাই এখনকার নেতাগুলো কি বলে জানো? তোমরা আমাদের রক্ত দাও আর আমি তোমাদের রক্ত চুষে চুষে খাবো। তোমাদের কাছে গান্ধী পুতুল আছে? কোন গান্ধী? রাহুল গান্ধী নাকি প্রিয়াঙ্কা গান্ধী? না গো না, আমি প্রিয়াঙ্কার কথা বলছি না। আমি মহাত্মা গান্ধী। আরে দূর বাবা, এমন জন্য হবে না যে আমরা কোনোদিন বাপের জন্য শুনিনি। সে কি গো, তোমরা নেতাজিকে ছিল না, মহাত্মা গান্ধীকে ছিল না, তা তোমরা কি মরে থাকো নাকি? আরে না না, আমরা তো ওই মঙ্গল পাড়ার। কোথায় কি বলতে হয় জানিস না? অচেনা লোকের কাছে সব ফাঁস করে দিচ্ছিস, পরে পরে ফাঁস নিয়ে তুমি হারামজাদা। হ্যাঁ, ঠিক বলেছিস ঠিক বলেছিস, আপাতত চেপে যাই। হ্যাঁ গো, তা তোমরা কোথায় থাকো? তোমাদের নাম কি গো বাছা? আমরা অমুক গ্রামের অমুক পাড়ায় থাকি। আর আমাদের নাম অমুক চন্দ্র তমুক। এ আমার কি রকম কথা? তোমাদের নাম, ধান, গোত্র, পদবী সবই অমুক। হ্যাঁ গো, এটা গোপন রাখা আছে, গোপন। কেন কেন গোপন রেখেছে কেন? তা তোমাকে কেন বলবো? আরে তুমি যে পুলিশের লোক নয় সেটাই আমাকে বলতে পারে। তুমি সব আমাদের ঠিকুজি গুষ্টি জেনে যদি ধরে নিয়ে চলে যাও। এইবার আমি বুঝেছি তোমরা পুলিশের বই কোথায় এইখানে নিবাস থেকে পালিয়ে বেড়াচ্ছ। বিশ্বাস করো, আমি কিন্তু কোনো পরিষ্কার লোক নই। তাহলে তুমি কে? আমি যে কে আমি নিজেই জানি না। তবে লোকে বলে আমি নাকি একটা পাগল। তুমি পাগল? তাহলে আমরা তোমার পাগলা বাবা বলেই ডাকবো। এই নাকি বলি ফালতু? ঠিকই বলেছিস ফালতু, ঠিক বলেছিস। আজ থেকে তুমি আমাদের পাগলা বাবা। সে না হয় হলো। কে তোমরা? কেন বা তোমরা পুলিশের ভয়ে পালিয়ে বেড়াচ্ছ? আমি ভাবো কার কি করেছো? করিনি, তবে খেয়েছি। কি খেয়েছো? কাটমানি। আডমানি খেয়েছো? আমি আমাদের গ্রামের অঞ্চল প্রধান ছিলাম। আমি ফালতু, আমি ছিলাম পঞ্চায়েত প্রধান। সে কি গো, তোমরা নেতাজিকে চেনো না, গান্ধীজিকে চেনো না, অথচ পঞ্চায়েত প্রধান মানে জননেতা হয়ে গেছো। আরে আজকাল ওই নেতা হওয়ার জন্য এসবের প্রয়োজন হয় না। এই লেখাপড়া না জানলেও চলবে।
তখন আমরা প্রধান ও পঞ্চায়েত এই হাতে আমাদের অনেক ক্ষমতা, এই মানুষজনদের উপকার করার অনেক সুযোগ সুবিধা। সুযোগে নিতে গিয়ে এখন আমরা পাঁচটি গরিব মানুষদের ঘর বানানোর জন্য সরকার 1 লাখ টাকার প্রকল্প চালু করলো। আমাদের উপরতলার নেতাদের কাছ থেকে আদেশ এলো, যারা ওই টাকা পাবে তাদের কাছ থেকে 20,000 টাকা করে কাটমানি দিতে হবে। 20,000 টাকা কাটমানি? হ্যাঁ, নিলাম। সেই 20,000-এর 10,000 গেল ওই বড় নেতার পকেটে, আর হাতে পড়ে রইল 10,000, আর তার মধ্যে 5,000 গেল ওই মেজ নেতার পকেটে। হাতে রইল আর সেই 5-এর 2.5 গেল ওই সেজ নেতার পকেটে। হাতে রইল বাকি 2,500। তার মধ্যে 2,000 গেল ওই সেজ নেতার পকেটে, আর বাকি মাত্র পড়ে রইল 500 এই ছোট নেতা মানে আমাদের ভাগে। এইভাবে 25 জনকে ঘর পাইয়ে দিয়ে এই নিজেদের পকেটে ঢোকালাম মাত্র 12,500 টাকা। যে হঠাৎ কারখানি বেরোতে হুচু উঠে গেল ওই গ্রামবাসীদের সাথে নিয়ে সেই 25 জন নেতা আমাদের ঘর বাড়ি ভাঙচুর শুরু করে দিল, আর সেই কাটমানির পুরো 5 লাখ টাকাটা ফেরত চেয়ে বসলো। আর আমরা তাদের বোঝাতে পারিনি ওই কাটমানির পুরো টাকাটা ওই পঞ্চ উঠে লুটে পুটে খেয়েছে, আর আমরা শুধু প্রসাদ পেয়েছি, প্রসাদ। তারপর আর কি হবে, ওই উন্মত্ত গ্রামবাসী আমাদের ঘর বাড়ি ভাঙচুর শুরু করে দিল। এই আমাদের নামে এফআইআর দায়ের হলো, আর আমরা ভয়ে এলাকা ছেড়ে পালিয়েছে এই সেজে অলিতে গলিতে ঘুরে বেড়াচ্ছি। তবে দুঃখের বিষয় কি জানো পাগলা বাবা, ওই যে নেতা বেশি কাটমানি পেল তারা এখন আমাদের পিছনে পুলিশ লেলিয়ে দিয়েছে, তাই এখন আমরা পালিয়ে বেড়াচ্ছি। এটাই তো হয়, এটা যে কলিযুগ বাছা। এদিকে লঘু পাবে গুরুদণ্ড হয়, আর গুরু পাবে হয় লঘুদণ্ড। আমাদের কথা তো অনেক শোনালাম, এবার তুমি বলো তো, কে তুমি? তুমি কি সত্যিই পাগল? খাঁটি মানুষ না, আমি মানুষ নই, এই অমানুষের রাজত্বে আমি একটা বুদ্ধিমান। এখানে মানুষের কোনো মনুষ্যত্ব নেই, এই মিথ্যার দুনিয়ায় নেই কোনো সত্যের কদর। তাই তো আমি খুঁজছি গো। কি খুঁজছো? একটা বিপ্লব, একটা সংগ্রাম, যার বিবর্তনে ঘোর অন্ধকারের মাঝে আবার উদয় হবে একটা নতুন সূর্য, আবার নতুন করে প্রমাণিত হবে রাস্তার মাঝে কি পাগলা মারছে থেকে। ওরে বাবা, পুলিশ! শালা, যেখানে বাঘের ভয় সেখানেই সন্দেহ হয়। তুই এবার মুখে মুখ রেখাছিস কেন? মুখস্থই বলছি, নিশ্চয় তুই কোনো ক্রিমিনাল। না, আমি মুখ খুলবো না। তবে রে রাস্তে আগে তো কখনো দেখেছি বলে মনে হয় না। তোকে আমি ক্রিমিনাল ভেবে বসে আছি। তাই তো এদেশে পুলিশের চরিত্র। তাই তো এদেশের পুলিশের চরিত্র। তাই নির্দোষীকে দোষী সাজায়, সত্যিকে সাজায় নিচ্ছে। এই সমাসন, এই সমাসন। এই শোন, ফার্স্ট চান্সি যখন তোকে কিনা ফেলে এই ফার্স্ট চান্সে যখন তোকে ক্রিমিনাল ভেবেছি, তুই ক্রিমিনাল। তুই নিশ্চয়ই ক্রিমিনাল। চল থানায় চল। চল, চল থানায় চল। আমি তো ক্রিমিনাল নই। কিন্তু আমি তো ক্রিমিনাল নই, স্যার। তো কি হয়েছে? তো কি
কি হয়েছে? কোনো না কোনো কেস নিয়ে এ কোনো না কোনো কেস দিয়ে তোকে ঠিক ক্রিমিনাল বানিয়ে দেবো। হ্যাঁ আসলে কি হয়েছে জানি আসলে কি হয়েছে জানি এ আসলে কি হয়েছে জানি? উপর থেকে অর্ডার আছে এ ওপর থেকে অর্ডার আছে আর 5টা কেস তিনটে অলরেডি অলরেডি 3টে দেওয়া হয়। এখনো দুটো বাকি এখনো 2টো বাকি আছে। আর ভাবছি দুটো চালান করে এই তো দেড় 2টোকে চালান করে ফোন করে নেব কোটাটা পূরণ করে নেব। চমৎকার অফিসার, চমৎকার। আইন লক্ষ্য তোমরা নাকি আইন রক্ষ, জনগণের সেবক নাকি তোমরা? এই বুঝি তার নমুনা। নিজের স্বার্থের দুটা পূরণ করতে নির্দোষী জনগণের ভবিষ্যৎ থেকে তুমি বলিয়ে দিতে চাইছ। ঠিক শত ধিক তোমার। তুমি কে তুমি? সেই সেই সম্পত্তি নিয়ে এত খুঁজে বেরিয়েছি আমি সারা দুনিয়া ঘুরে বেড়াচ্ছি। একসাথে থাকে বিপ্লবের মিশন, আর অন্য একসাথে থাকে সংগ্রামের মিশন। আমি পেয়েছি, এবার আমার সত্যের যা হবে। সত্যদেব জয়তে। আগন্তুক আগন্তুক রূপচাঁদ আগন্তুক সনাতন কোন আছে? এই কে তুই? আমি ক্রিমিনাল का क्रिमिनल যে পাবে ও আদমিকে তুমি লাথি মারবে খোপা হবে। আয় আসতে। আরে সাহ ভাতো ভাতো করতে ভাতো করতে আপনাকে আমি ভাঙলেই না আপনারও পা আমি ভাঙবে কেন ভাঙবে? পা ভাঙলে তো অফিসাররা সরকারের কাছ থেকে মোটা টাকা রুপিয়া গুণাকার পেয়ে যাবে। আর কাম না করেও সারা কি বসে বসে মাইনা পেয়ে যাবে। আরে ঠিক বলেছেন দাদা, এইভাবে জনগণের কয়েক টাকা বরবাদ না করাই ভালো। इसीलिए हम यहाँ तक जान से हरी साहब খতম করে দিয়েছি बात तो खत्म करने दीजिए। हाथी हफ्ता के जान से मरले केनो हफ्ता के जान से मरले सरकारेर काछ থেকে আপনি और भी ज्यादा क्या পেয়ে যাবে। আপনার দিদি नौकरी पाওয়ার যোগ্য হোক বা না হোক नौकरी পেয়ে যাবে। इसका मतलब আপনি সারা মরেও বেঁচে যাবে। আর সারা জনগণের কয়েক টাকা সাধ্য চলবে। इसलिए हम আপনাকে এত বললে তোমার অনেক লেকচার শুনেছি। ইনস্পেক্টর নিসাকে এই লেকচার ইংলিশ করে হাসানো তোমায় যাবে। জীবনের একটা হিসাব যে তোমার সঙ্গে আমায় মেটাতে হবে। আর সেই হিসাব মেটাতে তোমায় আজ আমি কে তুমি? কে তুমি? अरे साहब अभी तो पंजाबी पंजाबी हमारे नाम है राज हिंदू सिंह। কিন্তু তোমার মুখের ভাষা হঠাৎ পাল্টে গেল কেন? अरे भाषा नहीं साहब भाषा नहीं भाषा हमारे की पत्ती है বলছিলাম কি অফিসার एक ক্রিমিনাল के ना ধরে আপনি আসলে ক্রিমিনালকে ধরছেন না কেন? আসলে ক্রিমিনাল। হ্যাঁ 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 কিছুদিন পহলে কিছুদিন পরে एक फांसी आसामी जेल থেকে পালিয়ে दुल्हन के भी एक दुल्हन के भी किडनैप করে নিয়ে গিয়ে ধরছেন না কেন আপনি ওকে ধরছেন না কেন? আরে তাকেই তো খুঁজছি। রাস্তাটাতে কোথায় গাড়ি কিন্তু কিন্তু আজকের না কোথায় যে গড হবে যে কোথায় বুঝি পাওয়া যাচ্ছে না তারপর খোঁজ পাওয়া যাচ্ছে না। আমি জানি আমি জানি কোথায় ছুপে আছে ও আপনি কোথায় ছুপিয়ে জানো এ, তুমি জানো? এ, তাহলে বলো না ভাই, সে কোথায়? बोल रहे जरूर बोल रहे किंतु আমি কি পাবে বড় সাহেবকে
বড় সাহেবকে বলে তোমাকে একটা সিভিক পুলিশের চাকরি দেওয়া হবে। সিভিল পুলিশের চাকরি? আগে তোর পেটের খবরটা বের করি, তারপর তোকে কি দেব না দেব সেটা আমার ভালো করেই মনে আছে। নিঃসরা, তোকে আগে করতে হবে, তারপর তোকে আমি আরে আরে কি এত ভাববে? শুধু আমাকে নকরি দিলে হবে, আমার এই নয়া তোকে भी চাকরি দিতে হবে। না না, ওই পুলিশের চাকরি আমি করবো না, কারণ আজকাল জনগণ পুলিশ দেখি পেটায়। ভালো পুলিশকে কেউ পেটায় না, দোষ আর বাপের যে পুলিশগুলোকে পেটায় সেই পুলিশগুলো হলো এই পুলিশ সাহেবের মতো পুলিশ। কি বললে? আমি রাজি, ইন্সপেক্টর, আমি বিলকুল রাজি। খুব শিগগিরই দাদা আমার সাথে অন্নদার বিয়ে ঠিক করেছে। যে আনন্দ হচ্ছে আমার। দিদি, আমার দিদি ওই অরণ্যদাকে ভালোবাসলো, সেটা এত সহজে আমার জীবনে এসে ধরা দেবে এটা আমি সত্যিই ভাবতে পারিনি। তাই তো এটা ভেবে ভেবে আমার রাতের ঘুম চলে গেছে। আমার মনের ময়ূর নেচে নেচে বলছে, মনের দরজা খুলে দিল, বাইরে থেকে না তোমরা চলে এসো তাদের ঘরে। বুঝে না আমি কে তোমার, বুঝে না আমি কে কিডন্যাপ হয়ে গেল, সে কোথাও আছে, কেমন করে বেঁচে আছে, আদৌ বেঁচে আছে কিনা তার কোনো ঠিক নেই। তার কথা চিন্তা না করে তুই খুশি হলে নাচ গান করছিস। হ্যাঁ, করছি। আর কেন করছিস সেটা যদি জানিস তাহলে তুই আমার সাথে এভাবে রিয়াক্ট করছিস না। এই যে একটা কথা আছে না, কারো সর্বনাশ আর কারো পৌষ মাস, ওই দিদির সর্বনাশ দিয়ে তো আমার পৌষ মাসটা আসতে চলেছে। আমার বোন হয়ে তোর মানসিকতা এতটা নিয়ে আমি কখনই কল্পনা করতে পারিনি। বল দিদি, সর্বনাশের পর জীবনে কি আসতে চলেছে? কিসের পৌষ জীবনে আসতে চলেছে? তাহলে শোন, দিদি যে ফাঁদে পড়েছে সেই ফাঁদ থেকে দিদি কোনোদিন বেরিয়ে আসতে পারবে না। সেটা ভেবেই তো দাদা আমার সাথে অন্নদার বিয়ে ঠিক
দিদিকে উদ্ধার করার কথা না ভেবে দাদা কিনা তোর বিয়ে করে রাখতে শুরু করে দিল। কারণ শুভ শীঘ্র শুভ কাজে দেরি করাটার মোটেও ঠিক না। আবার যাতে কোনো অঘটন ঘটে না যায়, তাই যত শীঘ্রই সম্ভব আমি ওই এরিনার সাথে অরণ্যের বিয়েটা ছেড়ে ফেলতে চাই। তুমি চাইলেই যে সব কাজ করা হয়ে যাবে এমনটা ভাবার কোনো দরকার নেই দাদা। আর তাছাড়া অরণ্যদা এরিনাকে বিয়ে করতে রাজি নাও হতে পারে। কে বলেছে রাজি হবে না? আজকালকার ছেলেরা বড় বড় মেয়ে দেখলে এমনি কোনো বড় মত পাল্টায়। আর ওই এরিনা আলপনা থেকে রূপে কোণে অনেক বেশি সুন্দরী। এরিনার বিয়ের প্রস্তাব পেলে অরণ্য একবারে লুফে নেবে, লুফে। নাকি বলিস এরিনা? একদম ঠিক বলেছো দাদা, একদম ঠিক বলেছো। না দাদা না, আমার মনে হচ্ছে কোথাও জায়গাটা ভুল হচ্ছে। সবার আগে আমাদের ওই দিদিকে খুঁজে বের করতে হবে। আমার বিশ্বাস দিদি কোথাও না কোথাও ঠিক বেঁচে আছে। আচ্ছা দাদা, তোমার খুব কাছের লোক, তাকে বললে কি সে দিদিকে উদ্ধার করে দেবে না? দেবে, কিন্তু আমি বলবো না। কারণ যে আপদটা আমার জীবন থেকে বিদায় হয়ে গেছে তাকে আর ফিরিয়ে এনে কি লাভ রে ভাই? তাকে তুমি অপোজ করছো দাদা, যে আমাদের নিজের মায়ের মেয়ের বোন, তাকে কিনা তুমি না, আলপনা আমাদের বিশেষ সম্পর্কিত বোন হলেও তার সঙ্গে আমাদের কোনো রক্তের সম্পর্ক নেই। তুমি কি বলছো দাদা? দিদির সাথে আমাদের রক্ত সম্পর্ক হ্যাঁ, দিদির সাথে আমাদের কোনো রক্তের সম্পর্ক নেই। তোরা হয়তো অনেক কিছু জানিস না, বলছি শোন, আমি বলছি শোন। সরকারের কোম্পানি বর্তমানে যে সরকার কোম্পানির মালিক হয়ে আমি বসে আছি, মালিক ছিল সেই কোম্পানির আসল মালিক ছিল আলপনার বাবা বিশ্বনাথ সরকার। আর আমি ছিলাম সেই কোম্পানির জেনারেল ম্যানেজার। আর সারা জীবন আমাকে ম্যানেজারি করে কাটাতে হবে, এটা আমি ঠিক মেনে নিতে পারিনি। সরকার জাগিয়ে দিলাম, সরিয়ে দিতে চেয়েছিলাম, কিন্তু সেদিনের সেই দুটো খুন নিয়ে এমন হইচই পড়ে গিয়েছিল, তাই আমি আর রিস্ক নেইনি। তোদের সাথে ওকে আমি নিজের বোনের পরিচয় দিয়ে বড় করতে লাগলাম। কিন্তু কি করেছো দাদা? তুমি এত বড় বড় পাপ করেছো। দুর্বোকা, আজকাল পাপ না করলে জীবনের পরিবর্তনকে বাড়ানো যায়। তোরা হয়তো জানিস না, ছোটবেলায় আমাদের বাবা মা মারা যাওয়ার পর তোরা দুজন যখন আমার ঘরে এসে পড়লি, তখন আমার আর্থিক অবস্থা মোটেও ভালো ছিল না। শুধুমাত্র তোদের দুজনকে মানুষ করতে এই পাপ কাজটা আমায় করতে হয়েছে রে ভাই। আমাদেরকে মানুষ করতে হ্যাঁ, আমার বিশ্বাস এবং আমার বিশ্বাস দস্যুরাদা তর্কের পরিবার তার পাপের ভাগ নেয়নি, কিন্তু তোরা নিশ্চয় আমার পাপের ভাগ নিবি। না, নেব না। দস্যুরাজের করে পরিবার তার পাপের ভাগ নেয়নি বলে তিনি বাল্মীকি হতে পেরেছিলেন। তাই আমিও চাই তুমি আর রত্নাকর নয় দাদা, এবার থেকে তুমি বাল্মীকি হও, বাল্মীকি। এটা সত্য যুগ নয়, এটা কলিযুগ। যত বড় রত্নাকর হতে পারবে, সে তত বেশি রত্নের মালিক হতে পারবে। বাল্মীকি হতে চাইলে বাল্মীকি অর্থাৎ ওই দেবীর ভিতরে সারা জীবন বন্দী হয়ে থাকতে হবে। বাল্মীকি ভেদ করি, একদিন সিংহারিয়াকে সত্যের বাল্মীকি। পাপ আর পুণ্যের পরিমাণ কখনো অস্বীকার করা যায় না দাদা। অরণ্য যে
আমি কি আপনার আলপনা কোনো সন্ধান পেয়েছি? পেয়েছি ভাই, পেয়েছি। কি বলবো? সত্যি কথা তবে দুঃখের কথা কি বলবো, শোনা শোনাই সে কথা তোমার না শোনাই ভালো। তুমি সহ্য করতে পারবে না। কেন সহ্য করতে পারবো না? কি হয়েছে আলপনা? আপনি আপনি বলুন দাদা, আপনি বলুন। দাদার মধ্যে ভীষণ কষ্ট হলেও শুনুন, সেই কথাটা বলছে আপনি শুনুন। কখন করে নিয়ে দিদিকে অপহরণ করে নিয়ে গিয়ে সেই শয়তানটা আমার দিদিকে রেপ করে দিয়েছে। তারপর সেই জানোয়ারটা আমার দিদিকে কোথাও পাচার করে দিয়েছে। আমি সব বিশ্বাস করি না। ঈশ্বর আলপনা এত বড় ক্ষতি করতে পারে না, কিছুতেই না, কিছুতেই না। আমি পারতাম ভাই অরণ্য, পুলিশ দিয়ে যে কোনো ভাবেই হোক আমি কল্পনাকে উদ্ধার করে আনতে পারতাম, কিন্তু যে মেয়েটা নষ্ট হয়ে বসে আছে তাকে ফিরিয়ে এনে কি হলো ভাই? তুমি কি আর তাকে গ্রহণ করতে পারবে? কেন পারবো না দাদা? আমি শুধুমাত্র আলপনাকে ভালোবাসিনি, আমি আমি আলপনাকে মনটাও ভালো, আলপনার মনটাকে ভালোবেসেছি। তাই বলছি আপনি আলপনাকে উদ্ধারের ব্যবস্থা করুন, মনের মলিনতা দূর করে আমি আলপনাকে গ্রহণ করবো দাদা, আলপনাকে গ্রহণ করবো। একটা ধর্ষিতা মেয়েকে কখনোই আমার কুলবধূ হিসেবে মেনে নেব না। ধর্ষিতা আলপনা যদি সত্যি ধর্ষিতা হয়ে থাকে তার দায়িত্ব আমাদের। এতো আমাদেরই লজ্জা, যাকে আমরা রক্ষা করতে পারিনি তার জীবন নিয়ে রসিকতা করার কোনো অধিকার আমাদের নেই। তোমার কষ্টটা আমি বুঝি ভাই, তুমি বলো না, তুমি যদি একটা ধর্ষিতা মেয়েকে বিয়ে করে ঘরে তোলো তাহলে কি তোমার পরিবার আত্মীয় স্বজন সেটা ভালো চোখে মেনে নেবে? ওতেই না, আমি তো কিছুতেই মানব না। তাই বলছি জীবনে যা ঘটে গেছে এগুলোকে এবার একটু একটু করে ভুলে যাও। তুমি চাইলে আমার বোনের তোমাকে এ ব্যাপারে সাহায্য করতে পারে। আমি আমার ভালোবাসা দিয়ে তোমার মন থেকে দিদি সব কিছু ভুলে দেবো। তুমি শুধু আমারও যাও না। অসম্ভব। ভালোবাসা ভালোবাসা হলো একটা আবেগ, একটা অনুভূতি, যেটা কখনো পণ্য সাজিয়ে একাধিক মানুষের সামনে বিলিয়ে দেওয়া যায় না। আর যেটা বিলিয়ে দেওয়া যায় সেটা ভালোবাসা নয়, সেটা হলো লোভ আর লালসা। সেই লোভ লালসা মনে করি আমার ভালোবাসাকে গ্রহণ করো, একদিন দেখবে সেই লোভ লালসার মাঝেই তুমি ভালোবাসার বাসা বেঁধেছো। বাসা তোমার ধারণা ভুল নয়, তোমার ধারণা ভুল। যে এখন অমৃত ফলের স্বাদ পেয়েছে সে কখনো বীজ দিকের বীজ ফলের দিকে ফিরেও তাকাবে না। অরণ্য, আমি তোমাদের সবাইকে শুধু একটা কথা বলছি, আলপনা ছাড়া এই জীবনে আমি কাউকে বিয়ে করবো না, কাউকে না, কাউকে না। আলপনা যদি সত্যি কোনদিন ফিরে আসে, সে ধর্ষিত হোক আর যাই হোক, তাকেই আমি বিয়ে করবো। তাহলে তুই আমার শেষ কথা শুনে না করো, ওই ধর্ষিত মেয়েটাকে তুই যদি বিয়ে করিস তাহলে তুই আমার তোমাদের সবার ইচ্ছাকে পূরণ করার জন্য আমি আমার ইচ্ছাটাকে খুন করে কথা দিলাম। আলপনা আলপনা যদি কোনদিন ফিরে আসি তাহলে কেন এসেছো এখানে? নিজের নোংরা
এই পবিত্র পরিবেশ থেকে নোংরা করতে কেন এসেছো? কেন কেন কেন? তুমি বিশ্বাস করো অনুরোধা, আমার দেহের মনে এতটুকু কলঙ্কের কালি লাগেনি। আমি আজ সম্পূর্ণ ওই লোকটা তোকে রাগ করে না, তোরা হয়তো ভুল। চুপ কর! যে তোকে রেপ করবো বলে হুমকি দিয়ে তুলে নিয়ে গিয়েছিল, সে কি তোকে এতদিন ফুল চন্দন নিয়ে পুজো করছিল? ওরা সব কলঙ্ক চেপে রেখে আমাদের সবাইকে ধোঁকা দিতে আপনারা দয়া করে বিশ্বাস করুন, আমার দেহে এতটুকু কলঙ্কের কালি লাগেনি। আমি আজও চন্দ্র সূর্যের মতো পবিত্র। সেই লোকটা আমাকে কিডন্যাপ করে নিয়ে গেছিল, সেই লোকটার বাড়ির লোকটা উল্টা অবস্থা হলো, সেই লোকটা আজও ঘাটি মানুষ, হয়তো সেই লোকটার দয়াতে আজ আমি এখানে ফিরে আসতে পেরেছি। কেন ফিরে এসেছো? সেই ভালো মানুষটাকে নিয়ে তো তুমি নতুন জীবন শুরু করতে পারো। না না গো না, আমার মনটা যে আজ তোমার কাছে বাধা আছে, তাই তো আমি সুযোগ পেয়ে তোমার কাছে এসেছি। চলো চলো অন্যরা, আজই আমরা মন্দিরে বিয়ে করবো। আমাদের পরিবারে একটা মান সম্মান আছে। তোমার মতো একটা কলঙ্কিনী মেয়েকে বিয়ে করলে আমার আত্মীয় স্বজন আমাকে কখনো ভালো চোখে মেনে নেবে না। তাই তাই না দাদা? ঠিক কথা। তোমার মতো একটা ধর্ষিতা মেয়েকে যদি আমাদের পরিবারে কুলবধূ হলে আমার পরিবারের মান সম্মান সব ভুলে মিশে যাবে। হয়তো আমার সবচেয়ে প্রিয়জনের মরা মুখখানা দেখতে হবে। কি দাদা ঠিক বলছি তো? একদম ঠিক, একদম ঠিক। একদম ঠিক। ধর্ষিতা কখনো হয়নি। একটা ধর্ষিতা কখনো এই ভদ্র সমাজের জায়গা পায় না। ধর্ষিতাই যদি দেখে, কেন কেন সেদিন আপনারা আমাকে রক্ষা করেননি? বলুন, আপনারা আপনাদের মনুষ্য বিবেক থেকে কথা বলছেন, আজ আমাকে ধর্ষিতা বলে কলঙ্ক করছেন। লজ্জা করে না আপনাদের? কেন করবে? আমরা যে ভদ্র লোক, ভদ্রতার ধরন দেখি আমরা অন্যের বিচার করতে পারি, কিন্তু কিন্তু আমাদের নিজেদের জিনিসকে মরচে পড়ে আছে, সেটা কেউ আমরা অনুভব করি না। আর সেই ভদ্র লোক বলি, ভদ্রতার কাছ থেকে মাথায় রাখার জন্য তোমাকে তোমাকে এই অন্ধকার অন্ধকারের পথে ঠেলে দিলাম। পারলে পারলে তুমি আমায় ক্ষমা করো। তোমার কোনো কথাই শুনবে না। আপনি একটা দিনে বিয়ে দিচ্ছেন, সেই দিনই অরণ্যের সাথে আপনার বই এরিনা বিয়ে হবে। আমি কি কথা শুনলাম? এরিনার সাথে কে শুনেছে? তুই আমার জীবনে কাঁটা ছিলি, আজ কাঁটাটা পিঠে হয়ে গেছে। হতে পারে না। কি হতে পারে আর কি না পারে সেটা আমরা বুঝবো। এটা আমাদের পারিবারিক ব্যাপার। তুই এবার আয় তো। মানে আমি কি এই পরিবারের কেউ নয় দাদা? না, তুই আমাদের পরিবারের কেউ নয়, তোর সঙ্গে আমাদের রক্তের কোনো সম্পর্ক নেই। কি বললি তুই? দাদা দাদা, এদিকে কি বলছি দাদা? আমার সাথে তোমাদের কোনো রক্তের সম্পর্ক নাই। তাহলে কি আমি সত্যি আশ্রিত? ও ঠিকই বলেছে। ছোটবেলায় অ্যাক্সিডেন্টে তোর বাবার মা মারা যাওয়ায় আমি তোকে নিজের বোনের পরিচয় দিয়ে বাড়িতে আশ্রয় দিলেও আসলে তুই আমাদের কেউ নস। আমি কি শুনলাম ঠাকুর? আজ তুমি আমাকে কি কথা শোনালে? এই জাতির সাথে আমার কোনো রক্তের সম্পর্ক নয়,
বেশ, তাই হবে না বাবু, তাই হবে। যাদের সাথে আমার রক্তের সম্পর্ক নেই তাদের কাছ থেকে টাকা চেয়ে আমার কোনো অধিকার নেই দাদা। তাই তো আমি অজানা পথে পথিক হয়ে তোমাদের কাছ থেকে চিরবিদায় দিলাম দাদা, চিরবিদায় দিলাম। জানি না পুরাবে সেই পথ জানি না পুরাবে সেই পথ এতদিনে আপদটা পুরোপুরি ভাবে বিদায় হলো। কিন্তু দাদা আপন বিদায় হলো, অন্যদের তো মনে পেলাম না দাদা। পাবি এমন পাবি, একটু সবুর কর। আপাতত তুই অরণ্যের পেছনে টুলির মতো এঁটে যা। অরণ্যের মুখ থেকে আর বোনাকে ছেড়ে ফেলে দিয়ে তুই হবি একদিন অরণ্যের মনের কি হচ্ছিল লোকে? আগুন লাগিয়ে দিয়েছে। ওই ঘরটা তো নয় ছিল, সব পুড়ে ছাড় হয়ে গেছে। সালা একটা ভালো খবর তেমন নাম নেই। জানিস ওই গোডাউনে কি কি মাল ছিল? হ্যাঁ জানি, আপনি ইন্টারাস কাটা আর প্যাকেট প্যাকেট হিরোইন সব বাজার দয় প্রায় 5 কোটি টাকা। 5 কোটি টাকা পুড়ে যাবে। ওসমান ইসমাইল ওরা কোথায় ছিল? ওরা আগুনটা আটকাতে পারলো না। ওদের সব কটাকে আমি গুলি করে দেব। আমার মনে হয় শিবাজানি কাণ্ড ঘটে তাদের খণ্ডনকে পুরো আমি শেষ। কিন্তু কে এই শয়তান? দেখুন একে এটা কি লেখা আছে দাদা, কি লেখা আছে? তুমি বোঝাতে তুমি বোঝাতে? এটা ওই সত্য মাত্রায় জেল থেকে পালিয়ে আমার ছেলে কথা। সুরের বাচ্চা বেটি হয়ে বাঘের সঙ্গে পাল্লা হাতে ফেটে তোর আমি এমন ভালো করবো, তোকে আমি উঠিয়ে দেবো। আমি অভিরূপ সরকার। কিন্তু ভেতরে আমি একটা জ্যান্ত জানোয়ার। মুছে